হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের এইচএসসি 2021 যারা বোর্ড পরীক্ষার্থী রয়েছে তাদের যে অ্যাসাইনমেন্টটা এসেছে, প্রথম অ্যাসাইনমেন্ট, এবং সেটা রসায়ন প্রথম পত্রের প্রথম সপ্তাহে, এবং শিরোনামটি ছিল পরমাণুর মডেল ও ইলেকট্রন বিন্যাস। এইটার যে পুরো সলভ আজকে আমরা অ্যানালাইসিস করব এবং তোমাদেরকে একটা দিক নির্দেশনা দিব কিভাবে এটা তোমরা সলভ করলে হয়তোবা 16তে 16 অথবা অতি উত্তম ক্যাটাগরিতে তুমি থাকতে পারো। সো এ টু জেড আলোচনা করব, আর পুরো ভিডিও জুড়ে আমি কাউসার সরকার থাকছি তোমাদের সাথে। যারা আমাদেরকে নতুন শুনছো, ডু সাবস্ক্রাইব এন্ড হিট দ্য বেল আইকন ফর নোটিফিকেশনস। চলো দেরি না করে শুরু করি। তোমরা লক্ষ্য করে দেখবে যে প্রথম কোশ্চেনটি ছিল বোরের পরমাণু মডেলটির সীমাবদ্ধতা সহ ব্যাখ্যা। সো এইখানে প্রথমে তোমাকে যে কাজটা করতে হবে, তুমি যে কোনো স্যারের বই পড়ো না কেন, হাজারি স্যার, গুহ স্যার, অন্যান্য যে কোনো বই পড়ো না কেন, সেখানে দেখবে যে বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা নামে একটি প্যারা আছে, যেখানে তোমাকে অনেকগুলা সীমাবদ্ধতা দেওয়া আছে। এখানে আমি মুখস্থ পড়াশোনা করব না, তোমাদের বই আছে, তোমরা বই থেকে নিজেদের মন মতো 6টি বা 5টি যাই থাকুক না কেন সেখান থেকে জাস্ট সীমাবদ্ধতাগুলো লিখবে। এক্ষেত্রে আরেকটা কাজ করবে, একটু পরে সেটা বলতেছি। সো বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা টাইটেল দিয়ে এটা লিখবে যে প্রথমটা হচ্ছে বোর পরমাণু মডেল হাইড্রোজেন পরমাণু ও একক ইলেকট্রন বিশিষ্ট আয়নগুলোর যেমন হিলিয়াম প্লাস, লিথিয়াম 2+ বর্ণালীর ব্যাখ্যা করতে পারলেও একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুগুলোর বর্ণালী ব্যাখ্যা করতে পারে না। তারপরে বিকিরণ নিয়ে বলছে, আরো অন্যান্য যেগুলো আছে ভাইয়া সবগুলা তোমাকে অ্যাড করতে হবে, 6টা তুমি সীমাবদ্ধতা লিখবা। এবার যে জিনিসটা করতে হবে, তোমাকে সর্বপ্রথম এই বোর পরমাণু মডেল টাইটেল দিতে হবে। এখনো কিন্তু আমরা ক এর মধ্যে আছি। সো এইটা শুরু করার আগে তুমি যে একদম নর্মাল একটা ইলেকট্রনের যে গঠন বইয়ে যে দেওয়া আছে, বোর পরমাণু মডেলের পাশে যে চিত্রটা দেওয়া আছে, এইটা যদি হালকা করে অ্যাড করতে পারো, এটা তোমার জন্য খুব বেশি প্লাস পয়েন্ট হবে। তারপরে যেটা করবা, এই যে রাদারফোর্ড পরমাণু মডেলের ত্রুটির দিকে লক্ষ্য রেখে 1913 খ্রিস্টাব্দে নিলস বোর কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে একটি মডেল প্রদান করেন। এটির 3টি স্বীকার্য রয়েছে, যাকে কিনা বোর পরমাণু মডেল বলে। এই যে দেখো লাল কালি দিয়ে লেখা আছে যে শক্তি স্তর সম্পর্কিত ধারণা, তারপরে দেওয়া আছে কৌণিক ভরবেগ সম্পর্কিত ধারণা, তারপরে শক্তির বিকিরণ সম্পর্কিত ধারণা। বইয়ে যা যা আলোচনা আছে হালকা হালকা করে তুমি একটু লিখবা, চাইলে পুরোটা লিখতে পারো, এটা তোমার ইচ্ছা। সবশেষে যেটা বলবো সেটা হচ্ছে, তোমরা অনেকেই যে জিনিসটা করবে না সেটা হচ্ছে রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের তুলনা করবে না। যে কোনো একটি তুলনা তোমাকে অবশ্যই তোমার বইয়ে যেটা দেওয়া আছে, অনেকগুলো তুলনা দেওয়া আছে, একটি মাত্র তুলনা তোমাকে লিখতে হবে। তার কারণ হচ্ছে, তুমি যদি তোমার অ্যাসাইনমেন্ট গ্রিডটা দেখো বা হচ্ছে ওইখানে একটু অ্যাসাইনমেন্টের যেই বর্ণনাগুলো আছে, শিখন ফলে কিন্তু লেখা ছিল যে রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের তুলনা করতে পারবে। সো এটা তোমাকে হালকা করে দিয়ে দিলে তোমার জন্য এটা খুব বেটার হবে। সো আমি শুধু দিক নির্দেশনা দিচ্ছি, তোমাদের কাজ হচ্ছে শুধুমাত্র নিজের মতো করে বই অথবা নিজের মতো করে হচ্ছে সলভ করা। এগুলো সবকিছু একই রকম, চাইলে এগুলোও লিখতে পারো। আমি এভাবেই করেছি যে তুমি চাইলেও লিখতে পারো অথবা তুমি তোমার বইয়ের সাথে মিলিয়ে মিলিয়ে করতে পারো। সো এটা ছিল আমাদের ক নম্বর কোশ্চেন। তারপর আসি খতে। খতে বলা হয়েছে এন, এল, এম ও এস কোয়ান্টাম সংখ্যা সমূহের বর্ণনা ও তাৎপর্য ব্যাখ্যা করো। আমি যেটা দেখিয়েছি যে আমার অনেক জুনিয়র যে হচ্ছে শুধু কোয়ান্টাম সংখ্যা কাকে বলে, কোয়ান্টাম সংখ্যার 4 প্রকারের বর্ণনা দিয়েছে, কিন্তু তাৎপর্য আলাদা করে উল্লেখ করে নাই। এই জিনিসটা খুবই ভুল করা হয়েছে। এই জিনিসটা তোমাকে অবশ্যই অবশ্যই অ্যাড করতে হবে 4-এ 4 পেতে গেলে হয়তোবা। সো 4-এ 4 যদি দেয় তাহলে তোমাকে সবকিছু থাকতে হবে। সো প্রথমে তোমাকে কোয়ান্টাম সংখ্যা টাইটেল দিয়ে কোয়ান্টাম সংখ্যা লিখতে হবে। তোমরা ইতিমধ্যে জানো যে কোয়ান্টাম সংখ্যা হচ্ছে পরমাণুর যে কোনো সুনির্দিষ্ট ইলেকট্রন কোনো শক্তি স্তরে অবস্থান করতেছে, শক্তি স্তরের আকার, আকৃতি, তারপরে হচ্ছে দিক বিন্যাস, ইলেকট্রনের নিজ অক্ষের কোন দিকে ঘুরতেছে, ঘড়ি কাঁটার দিকে না ঘড়ি কাঁটার বিপরীত দিকে, এই সকল যে সংখ্যার মাধ্যমে জানা যায় তাকে কোয়ান্টাম সংখ্যা বলে। এটা 4 প্রকার: প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চৌম্বক কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা। এইগুলো দিয়ে তারপরে হচ্ছে বর্ণনা দিতে হবে। প্রধান কোয়ান্টাম সংখ্যা, পরমাণুতে অরবিট বা প্রধান শক্তি স্তর সমূহ। যাই হোক, এগুলো সব বইয়ে দেওয়া আছে, এগুলো শুধুমাত্র লিখবা, আমি পড়ে সময় নষ্ট করতে চাচ্ছি না। তারপরে যে জিনিসটা, প্রত্যেকটা কোয়ান্টাম সংখ্যার আলোচনা শেষে এই তাৎপর্য লিখতে হবে যে প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা ইলেকট্রনের শক্তি এবং ইলেকট্রনের শক্তি স্তরের আকার নির্ণয় করা যায়। এই জিনিসগুলো তোমাকে লিখতে হবে 4-এ 4 বা ভালো নম্বর পেতে গেলে। এবার দেখো সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যার বই যেভাবে তোমার এখানে বলা আছে তুমি সেভাবে লিখো, কোনো সমস্যা নাই। এটা তোমার নিজের ব্যক্তিগত ইচ্ছা তুমি কিভাবে লিখবা।
তবে তাৎপর্য তোমাকে লিখতে হবে, আমি শুধু এই দিক নির্দেশনাটাই দিব যে তাৎপর্য তোমাকে লিখতে হবে যে সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা উপশক্তি স্তরের আকৃতি নির্দেশ করে বা আকৃতি পাওয়া যায়। সো এইটাই হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যার আসলে বেসিক তাৎপর্য। সেই তাৎপর্যটা তোমাকে অ্যাড করতে হবে। তারপরে চৌম্বক কোয়ান্টাম সংখ্যা, একইভাবে তুমি হচ্ছে তোমার বইয়ের সাহায্য নিয়ে তুমি এখানে লিখতে পারো, কোনো সমস্যা নাই। পরবর্তীতে তোমাকে এটার শেষে তাৎপর্য লিখতে হবে যে চৌম্বক ক্ষেত্রের প্রভাবে রেখা বর্ণালীর সূক্ষ্ম রেখায় বিভক্ত হওয়ার কারণ এই চৌম্বক কোয়ান্টাম সংখ্যার আলোকেই ব্যাখ্যা করা যায়। দ্যাটস ওয়াই এটা তোমার লাগবে বা এটাই হচ্ছে তো এটার তাৎপর্য। তারপরে স্পিন কোয়ান্টাম সংখ্যা ব্যাখ্যা করলে তারপরে তাৎপর্য তুমি দিয়ে দিলে যে পরমাণু চৌম্বক ধর্ম ব্যাখ্যা করার জন্য ইলেকট্রনের স্পিন কোয়ান্টাম সংখ্যা জানা প্রয়োজন। তাহলে কি হয়ে গেল, সম্পূর্ণ একটা প্যাকেজ হয়ে গেল, এতে করে তোমার আর ঝামেলাটা হবে না। সো এটা ছিল আমাদের খ কোশ্চেন এর উত্তর। এবার গতে আসি। গতে বলছে n এর মান 3 হলে উক্ত শক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা নির্ণয় ও সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হিসাব। সেটা হচ্ছে প্রথমে দেখো কক্ষপথ তোমাকে এই চিত্রটাকে আঁকতে হবে। এই চিত্রটা বলতে আসলে এই তোমার হচ্ছে এই ডায়াগ্রামটা বা হচ্ছে এই টেবলটা আঁকতে হবে। টেবলটা আঁকার পরে উপরে নাম দিতে হবে এখানে কক্ষপথ মানে তৃতীয় কক্ষপথ এম শেল। তারপরে প্রধান কোয়ান্টাম সংখ্যা সেটা হচ্ছে n এর মান 3, সহকারী কোয়ান্টাম সংখ্যা 3টা পাবা তুমি। n = 3 এর জন্য তুমি পাবা হচ্ছে l এর মান 0 1 2। তারপরে অরবিটালের নাম দেখো 3s পাবা, 3p পাবা, 3d পাবা, কারণ 0 এর জন্য s পাবা, 1 এর জন্য p পাবা, 2 এর জন্য d পাবা। তারপরে চৌম্বক কোয়ান্টাম সংখ্যা, l এর মান 0 হলে m এর মান 0 হয়, এটা জানো। সো এখানে কি লিখতে হবে চৌম্বক কোয়ান্টাম সংখ্যার মানটা। তারপরে m এর মান -1 0 1 হবে কখন l = 1 হলে, আবার l এর মান 2 হলে m এর মান হবে -2 -1 0 1 2। সো এই পাঁচটা। সো এই যে দেন হচ্ছে অরবিটাল সংখ্যা, 3s এ একটি অরবিটাল, 3p তে 3টি অরবিটাল, 3d তে 5টি অরবিটাল। কিভাবে, কারণ এই যে এই মানগুলা থেকে তুমি বুঝতে পারছো। সুতরাং নিচে একটু লিখে দিতে হবে মোট অরবিটাল সংখ্যা 9টি। তারপরে স্পিন কোয়ান্টাম সংখ্যা ও ইলেকট্রন সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা প্লাস হাফ মাইনাস হাফ দিয়ে। সো এখানে 2টি স্পিন, এখানে 6টি স্পিন, এখানে 10টি ইলেকট্রনের জন্য স্পিন পাবে। সো অরবিটাল ইলেকট্রন সংখ্যা হচ্ছে শেষে। সো 3s2 3p6 3d10, তার মানে টোটাল যোগ করলে মোট ইলেকট্রন সংখ্যা দাঁড়াচ্ছে 18টি। তারপরে শেষে লিখতে হবে যে তৃতীয় কক্ষপথে মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে, তৃতীয় কক্ষপথ ইলেকট্রন সংখ্যা অরবিটাল সংখ্যা হিসাব করছে প্রথমে দেখো 1 + 3 + 5 8 আর 1 9। সো 9টি অরবিটালে টোটাল 18টি ইলেকট্রন থাকতে পারে, সেটাও লিখতে পারো তুমি। সো এই যে এইভাবে দিলে তোমার হচ্ছে 3 এর গ এর কোশ্চেনটা আর কি হয়ে গেল। এবং শেষে তুমি আরেকটা জিনিস অ্যাড করতে পারো, এইটা আবার অনেকে অ্যাড করবে না, সেটা হচ্ছে যে প্রধান শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2n², সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2n²। এই সূত্রটা শেষে একটু অ্যাড করে দিতে পারো। এবার সুতরাং তৃতীয় শক্তি স্তরে তোমার কতটি ইলেকট্রন থাকতে পারে, 2 × 9, that means 2 × 3², that means 2 × 9, that means 18। সো এই যে 2 × 9 18 তুমি এটা বলে দিতে পারো। এই ক্ষেত্রে নিচে এটা তোমার জন্য একটা প্লাস পয়েন্ট থাকতেই পারে। সো অনেকের ক্ষেত্রে আলাদা হবে, তো সবাই চেষ্টা করবে একটু আলাদা আলাদা করার জন্য, কারণ এটা অ্যাসাইনমেন্ট, এটা হচ্ছে দেখে দেখে লিখার জন্য যে এরকম ওরকম না, যে তুমি চেষ্টা করবা যে তোমার আসলে এখানে বলা হয়েছে কি, তোমাদের হেল্প করার জন্য আমাদের ভিডিওগুলা, যে আসলে কি বলা হয়েছে, কি কি দিকে লক্ষ্য রাখতে হবে সামনে অ্যাসাইনমেন্ট গুলাতে, এই জন্য আর কি ভিডিওগুলো শুরু করা আমাদের। সো তারপরে ঘতে যাই। ঘতে আউফবাউ ও হুন্ডের নীতির উল্লেখপূর্বক পটাশিয়াম এবং ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস করতে বলা হয়েছে। সো তোমাকে প্রথমে আউফবাউ নীতি লিখতে হবে। তুমি জানো আউফবাউ নীতি কি? আউফবাউ নীতি হচ্ছে ইলেকট্রন প্রথমে সর্বনিম্ন শক্তির অরবিটালে এবং পরে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে স্থান গ্রহণ করে, কারণ নিম্ন শক্তি স্তরে স্থিতিশীলতা বেশি। সো এটা হচ্ছে তোমাকে আউফবাউ নীতি, তোমার বই থেকে তুমি লিখো, এখান থেকে লিখতে হবে না, তোমার যেই বই থেকে তুমি যেটা জানো যেটা পারো সেটাই লিখবা। হুন্ডের নিয়মটাও লিখবা তুমি একইভাবে। তারপরে পটাশিয়াম ইলেকট্রন বিন্যাস করবা, এটা তুমি জানো যে 1s2 2s2 2p6 3s2 3p6 4s1 19। সো এইখানে অনেকে একটা জিনিস লিখবে না, সেটা হচ্ছে এই যে 3d তে না গিয়ে কেন 4s এ যায়, এটা তুমি এক লাইনে লিখে দাও না, কারণ এটা অ্যাসাইনমেন্ট, এটা তোমার হচ্ছে পারদর্শিতা যাচাই করা। সো এখানে 19তম ইলেকট্রন 3d তে না যেয়ে 4s এ যায়, তার কারণ হচ্ছে n+l নীতি বা আউফবাউ নীতি। সো এখানে নিম্ন শক্তি অরবিটাল ইলেকট্রন আগে প্রবেশ করবে। 3d এর জন্য 3 + 2 5, আবার 4s এর জন্য 4s 4 + 0 4। সো এই ক্ষেত্রে 4s এর শক্তি কম, তাই কি ইলেকট্রনটা 4s এ যাবে এই স্থিতিশীলতা অর্জনের জন্য। সো এইটা তোমাকে একটু বলে দিলে তুমি কিন্তু অন্যদের থেকে আলাদা হবা। তারপরে দেখো ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস নরমালি করলে 3d 5 4s 1, কিন্তু সাধারণত হওয়ার কথা ছিল 4s 2 3d 4। কিন্তু কথা হচ্ছে এখানে কেন হয় না, সেটা এক লাইন দুই লাইনে তুমি নিজের মতো বর্ণনা করো, তুমি জানো অবশ্যই। সো এখানে ক্লাস 9 10 থেকে এগুলো সবাই জানে। সো এখানে
3d5 4s1 হবার কারণ হচ্ছে অরবিটালগুলো পূর্ণ বা অর্ধপূর্ণ অবস্থায় বেশি স্থিতিশীলতা অর্জন করে, সেজন্য 3d4 এবং 4s2 হয় না, হয় হচ্ছে 3d5 এবং 4s1। তার কারণ হচ্ছে s এ কি একটা হচ্ছে অরবিটাল থাকে এবং d তে 5টি ভাগ থাকে, সো 5টি ভাগে প্রতিটি ভাগে একটি করে ইলেকট্রন, s এর তো একটা ভাগ আছে, দ্যাট মিন্স সবাই অর্ধপূর্ণ অবস্থায় আছে, অর্ধপূর্ণ অবস্থা বেশি স্টেবল অবস্থা, দ্যাটস ওয়াই এটা হইছে। সো আশা করি তোমরা পরিপূর্ণ একটা গাইডলাইন পাইলা। সো এই ক্ষেত্রে কি হবে, তুমি একদম ফটোকপি করার চেষ্টা করো না, তুমি চেষ্টা করবা যে আসলে কি করতে বলা হয়েছে, কি কি দিক ফলো রাখা উচিত ছিল আমাকে। সো এই জিনিসগুলো আমি আলোচনা করেছি, চাইলেই অনেকে যারা অলস তোমরা চাইলে এগুলো কপি করতে পারো, সেটা অন্য হিসাব, তবে চেষ্টা করবা যে হচ্ছে নিজে নিজে অ্যাসাইনমেন্টটা করার জন্য, এতে করে তোমার ভবিষ্যতে অনেক বেশি উপকার হবে। সো আজ এই পর্যন্তই, নেক্সট আমরা অন্য কোনো একটা ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।